পলাতক জঙ্গি মুসাই ভাড়া করেছিল আশকোনার বাড়ি। 90 জেএমবির নেতা দেশেই আছে বলছে পুলিশ। বিজিএমইএর ঘোষণা অনুযায়ী আশুলিয়ার 59 পোশাক কারখানা খুলেছে, কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। বিদ্যুৎ খাতের 23 মেগা প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সংশয়, প্রাথমিক জ্বালানির যোগানে অনিশ্চয়তা। না ফেরার দেশে চলে গেলেন পপ তারকা জর্জ মাইকেল। এবং প্রথম ওডিআইতে নিউজিল্যান্ডের দেয়া 342 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। 90 জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী, তানভীর কাদেরী ও জাহিদুল ইসলাম নিহত হওয়ার পর জঙ্গি সংগঠনটির নেতৃত্বে আসে মাইনুল ইসলাম মুসা। ইমতিয়াজ নাম দিয়ে মুসাই ভাড়া করেছিল আশকোনার সূর্য ভিলার নামের বাড়িটি। মুসা এখনো দেশেই আছে বলে ধারণা পুলিশের। গুলশান হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ নেতাদের হারিয়ে দুর্বল হয়ে পড়ে 90 জেএমবি। জঙ্গি সংগঠনটিকে নতুন করে গুছিয়ে আনার দায়িত্ব নেন মাইনুল ইসলাম মুসা। বর্তমানে মুসাই সংগঠনটিকে নেতৃত্ব দিচ্ছে বলে ধারণা পুলিশের। পরিকল্পনা করেছিল বড় কোনো নাশকতার। আশকোনার সূর্য ভিলায় পুলিশের অভিযানে মেয়েকে নিয়ে আত্মসমর্পণ করে মুসার স্ত্রী। আত্মসমর্পণ করে জেএমবির আরেক শীর্ষ নেতা জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহিদের স্ত্রী এবং মেয়েও। আত্মসমর্পণের সময় মুসার ব্যবহার করা একটি পিস্তল পাওয়া যায় তাদের কাছে। নিয়মিত না থাকলেও বাড়িতে আসা যাওয়া ছিল মুসার। তারা কোনো একটি ঘটনা ঘটানোর জন্যই আসলে এত বিপুল সংখ্যক যে বিস্ফোরক এবং অস্ত্র সেগুলো সংগ্রহ করেছিল, এখানে জড়ো করেছিল। ইন্টেলিজেন্স অ্যানালিসিসে আমাদের যেটা মনে হয়েছে সেটা মুসা, মইনুল ইসলাম মুসা বর্তমানে এই সংগঠনটির অন্যতম প্রধান নেতা না হয়ে থাকলেও অন্যতম প্রধান নেতা। গোয়েন্দা তথ্য অনুযায়ী সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের তৎকালীন জেএমবিতে সক্রিয় ছিল রাজশাহীর মুসা। ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তরের পর রাজধানীর একটি স্কুলে কিছুদিন শিক্ষকতাও করে সে। মুসা এখনো দেশেই আছে বলে ধারণা করছে পুলিশ। মুসা জঙ্গিদের মধ্যে একজন এবং সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। সে বাংলাদেশেই আছে। আজিমপুর অভিযানে নিহত আরেক জঙ্গি নেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী মুসার মাধ্যমেই জড়ায় জঙ্গি তৎপরতায়। আশকোনা অভিযানে নিহত হয় 14 বছরের কিশোর আফিফ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 90 জেএমবির প্রধান সহ যারা এখনো পলাতক থেকে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে তাদের যে কোনো সময় আটক করা হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি। এদিকে দুর্ধর্ষ জঙ্গিরা যাতে কোনোভাবে নারীদের ব্যবহার করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজর রাখার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত মেজর জিয়াকে বলা হচ্ছে সাম্প্রতিক সব হামলার মূল পরিকল্পনাকারী। হলি আর্টিজান শোলাকিয়ায় হামলার পর সামনে চলে আসে জিয়ার নাম। অবশ্য তার আগ থেকেই গোয়েন্দারা খুঁজছেন জঙ্গি নেতা জিয়াকে। জিয়া কখনো বা দেশের বাইরে, কখনো বা দেশের ভেতর থেকে 90 জেএমবির অপারেশন প্ল্যান করছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। তবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করায় তাকে ধরতে বেগ পেতে হচ্ছে। পুলিশের চরম মাথা ব্যথার কারণ মেজর জিয়া। শুধু জিয়া নয়, 90 জেএমবির অন্য মাস্টার মাইন্ডেরও ধরতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। টপ ওয়ান্টেডে আমি দুজনকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিলাম 20 লক্ষ টাকা করে। একজন তো আমাদের সাথে কনফ্রন্টেশনে মারা গেছে, আরেকজনের পিছনে আমরা সকলে মিলে চেষ্টা করতেছি তাকে খুঁজে বের করার জন্য। যদি বাংলাদেশে থেকে থাকে সে আমাদের জালে ধরা পড়বে। দীর্ঘদিন ধরে জঙ্গিদের উত্থান নিয়ে গবেষণা করছেন এমন বিশেষজ্ঞরা বলছেন নারীদের জঙ্গি কাজে জড়িয়ে পড়া চরম উদ্বেগের বিষয়। পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের চোখ ফাঁকি দিতেই জঙ্গিরা নারীদের কাজে লাগাতে বেশ তৎপর। নারীরা যদি আত্মঘাতী হিসাবে আগামীতে এই জঙ্গি সংগঠনগুলো যদি তাদেরকে আত্মঘাতী হিসাবে ব্যবহার করা শুরু করে, কিভাবে তারা ব্যবহার করবে সেটার উপরে আগামীর দিনগুলোর অনেক ক্ষেত্রে আগামী দিনগুলো কেমন যাবে সেটি নির্ভর করছে। তাদের চোখের সামনেই যদি নিজেকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়ে থাকে
তাহলে এটি আরও মারাত্মক আশঙ্কার বা সন্দেহের জন্ম দিচ্ছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 দিন বন্ধ থাকার পর খুলেছে আশুলিয়ার 59টি পোশাক কারখানা। সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিশৃঙ্খলা রোধে আশুলিয়ার সকাল থেকে টহল দিচ্ছে পুলিশের র্যাব। প্রতিটি কারখানার সামনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি গতকাল সংবাদ সম্মেলন করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ, শ্রমিকদের অনুরোধ ও সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করেই কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার 55টি এবং পরদিন আরও 4টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। সে সময় জানানো হয়, যে কয়দিন গার্মেন্টস বন্ধ থাকবে সে কয়দিনের বেতন পাবেন না, মজুরি পাবেন না শ্রমিকেরা। খুবই ভালো লাগতেছে, তো খারাপ লাগতেছে একটা দিকই যে আমাদের যে বেতনের জন্য আন্দোলন করছে বেতনটায় সে কোনো ঘোষণা দিল না। আশুলিয়ার পোশাক কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকের কাজে যোগ দেওয়ার বিষয়ে আরো জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বন্ধ কারখানাগুলোতে শ্রমিকরা কখন থেকে কাজ শুরু করেছেন, আর এখন আশুলিয়া জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সকাল থেকেই বিজিএমইএ এর ঘোষণা অনুযায়ী সকাল থেকেই বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি যেমনটি জানেন যে বিজিএমইএ এর ঘোষণা অনুযায়ী প্রায় 55টি কারখানা বন্ধ ছিল। এছাড়াও এর বাইরেও আরো কিছু কারখানা বন্ধ ছিল এবং প্রত্যেকটি কারখানাই আজকে সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার সাথে সাথে সকাল থেকে শ্রমিকদের দলে দলে কাজে যোগদান করতে দেখা গেছে। আর শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এখনো অতিরিক্ত পুলিশ সহ পুলিশের মোতায়েন সহ র্যাবের টহল অব্যাহত আছে। এছাড়া শ্রমিকদের যাতে কেউ উস্কানি দিয়ে আবার নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি না তৈরি করতে পারে সেজন্য পুলিশের সজাগ দৃষ্টি আছে এবং এছাড়া সতর্কমূলক ভাবে তারা মাইকিং করে জানাচ্ছে, পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে শ্রমিকদের। এছাড়া আমি ঢাকা জেলার পুলিশ সুপার শাহমিজান সাফিউর রহমানের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন কারখানাগুলোর মধ্যে যাতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত না হতে পারে সেজন্য শ্রমিকদের মধ্যে বিভিন্ন ছোট ছোট ইউনিট করে তারা কমিটির মতো করে দিবেন, যাতে কারখানার ভেতর থেকে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তারা বাইরে প্রবেশ করতে না পারে কিংবা শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তারা তৈরি করতে না পারে। আর এই ঘটনায় যারা ছাঁটাইকৃত শ্রমিক আছেন প্রায় 1,500-এর মতো শ্রমিক আছে এবং এইসব শ্রমিকদেরও তাদের আইনানুগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করেই তাদের কাজে ফিরতে হবে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। 2030 সাল নাগাদ বিদ্যুৎ খাতে 23টি মেগা প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। তবে নানামুখী আলোচনা আর সমালোচনায় কাজ শুরু করতে দেরি হয়েছে বেশিরভাগ প্রকল্পে। তাই সময় মতো এসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। আন্দোলন হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ হতে যাওয়া এসালম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নিয়েও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তার কারণে মহেশখালীর মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরুতেও দেরি হচ্ছে। সব মিলিয়ে বারবার পেছাতে হচ্ছে মেঘা প্রকল্পের কাজ। টাকার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাগে, সেটা কিন্তু আমাদের কিছুটা দেরি হয়ে গেছে। প্রাইভেট সেক্টরে দেরি হচ্ছে, সরকারেও যেগুলো আমরা করতে যাচ্ছি সেখানেও আমাদের জায়গা নির্বাচন করা, জায়গা নেওয়া, অ্যাকোয়ার করা, সে টাকার যোগান দেওয়া। মেগা প্রকল্পের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রামপালে উৎপাদন হবে 1200 মেগাওয়াট, পটুয়াখালীর পায়রাতে 1320 মেগাওয়াট, মাতারবাড়িতে 1200 মেগাওয়াট, মহেশখালীতে 1320 মেগাওয়াট এবং চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াট। এছাড়া পাবনার রূপপুরে উৎপাদন হবে 2400 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ। বিশেষজ্ঞরা মনে করেন প্রাথমিক জ্বালানির যোগান নিয়ে অনিশ্চয়তায় হোঁচট খাচ্ছে প্রকল্পগুলো। কয়লা হ্যান্ডলিংয়ের ফ্যাসিলিটির আগে যদি আমি বিদ্যুৎ কেন্দ্র করে ফেলি তাহলে সে কয়লা তো যদি না আসে তখন আমার সেই কেন্দ্রের কী হবে? সো ভ্যালু চেইনের প্রথম ধাপটা হলো কোল ইম্পোর্ট পোর্ট তৈরি করা। মেগা প্রকল্পগুলো না আসার পেছনে মৌলিক কারণ হচ্ছে সরকার এই সমস্ত প্রকল্প মানে বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত উন্নয়ন সমন্বিতভাবে হয়নি। 14 বছরে যেসব মেগা প্রকল্প বাস্তবায়নের কথা
তার মধ্যে সরকারি 7টি ছাড়াও বেসরকারি ও যৌথ উদ্যোগে আরও 16টি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এসব কেন্দ্র থেকে পাওয়া যাবে প্রায় 20,500 মেগাওয়াট বিদ্যুৎ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় আন্তর্জাতিক